সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে মঙ্গলবার অর্থাৎ ২৪শে ডিসেম্বর। আজকে হচ্ছে আমার দেশ পত্রিকার পুনঃপ্রকাশের তৃতীয় দিন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম ৪ দিন আমি আমার দেশ পত্রিকা নিয়ে সংক্ষিপ্ত রিভিউ দিব। এই যে আজকের তৃতীয় দিনের পত্রিকা আমার হাতে এসেছে। এই যেটা হচ্ছে আমার দেশ পত্রিকা আজকের মঙ্গলবারের। এটা নিয়ে এখন আমি এটার প্রধান প্রধান শিরোনামগুলো কি কি লেখা আজকের পত্রিকায় আছে এটা এখন আমি আলোচনা করব। প্রথমেই একেবারে ফ্রন্ট পেজে যে আজকের আমার দেশ পত্রিকার ফ্রন্ট পেজে প্রধান যে শিরোনাম যে ফেসিবাদের বানোয়াট পরিসংখ্যান। ঠিক আছে, এখানে ফেসিবাদ বলতে এখানে আওয়ামী লীগ সরকারকে বোঝানো হয়েছে, তাদের বানোয়াট পরিসংখ্যান। দেখুন এখানে আরও লেখা আছে কি, এই লেখাটা লিখেছেন যে সৈয়দ মিজানুর রহমান লিখেছে যে দায় এড়াতে পারে না বিশ্ব ব্যাংক, এডিবি ও দেশের সুশীলরা। ঠিক আছে, তারপর যে অর্থ উপদেষ্টা কি বলেছে দেখুন, যে হাসিনার এক বিস্ময়কর টপ টু বটম দুর্নীতির উন্নয়ন, এটা বলেছে অর্থ উপদেষ্টা। তারপর আরও আছে যে জনগণকে ধাঁধার মধ্যে ফেলে উচ্চতর প্রবৃত্তির কাল্পনিক গল্প শোনানো হয়েছে। হ্যাঁ, মানে উন্নয়নের যে গল্প শোনানো হয়েছে, উচ্চতর প্রবৃত্তির যে গল্প শোনানো হয়েছে, সবগুলো হচ্ছে বানোয়াট, এটা এখানে বলেছে। এবং এটা বলেছে শ্বেতপত্র কমিটি। তারপরে যে দেখুন যে বিশ্বব্যাংক এডিবিকে পরিসংখ্যান জালিয়াতি নিয়ে আগেই সতর্ক করেছিলেন আমার দেশ সম্পাদক, অর্থাৎ এই যে সম্পাদক মাহমুদুর রহমান কিন্তু আগে থেকেই কিন্তু এই যে বিশ্বব্যাংক এবং এই যে এডিবিকে সতর্ক করেছিলেন জালিয়াতি নিয়ে, পরিসংখ্যান জালিয়াতি নিয়ে। তবে তারা কর্ণপাত করেননি, অর্থাৎ তারা যেহেতু ফেসিবাদের হাতের মধ্যেই ছিল, হাতের মুঠোই ছিল, তাই তারা সতর্কবাণীটা মানতে পারেননি। তারপর দেখুন এখানে যে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর কারিগর ছিলেন লোটাস কামাল, মানে যে তৎকালীন এই যে ফেসিবাদ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তিনি, লোটাস কামাল। সালমান ও বাংলাদেশ ব্যাংকের সব গভর্নর, একেবারে যে ফেসিবাদ সময়ে যত গভর্নর ছিল সবাইকে এখানে দোষারোপ করা হয়েছে। তারপর এখানে হেডলাইনে আরও আছে যে প্রথম পৃষ্ঠায় যে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, এই লেখাটা লিখেছে বশির আহমেদ। তারপর দেখুন যে তিনি আসবেন ফাঁসির কাস্টে ঝুলতে, এটা বলেছে উপদেষ্টা নাহিদ বলেছিল। এই যে গতকালকে একজন জুলাই বিপ্লবে আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিশু আরাফাত, বয়স মাত্র 12 বছর। হ্যাঁ, তিনি আহত ছিলেন। এই যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরেও কিন্তু পাঠানোর প্রক্রিয়া চলছিল, তবে এক পর্যায়ে তিনি মারা গেলেন। যে এই যে গতকালকে জানাজা হয়েছে, জানাজায় সবাই আসলো, যে উপদেষ্টা নাহিদও আসলো। সেখানে তিনি এই মন্তব্যটা করেন যে তিনি আসবেন, তিনি বলতে যে শেখ হাসিনা দেশে আসবেন একমাত্র ফাঁসির কাস্টে ঝুলতে, এছাড়া তার কোনো আর অন্য কোনো উপায় নেই। তারপর দেখুন যে হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি, অর্থাৎ ঢাকা দিল্লিকে চিঠি পাঠিয়েছে হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে যে আরেকটা নিউজ আছে যে জাহাজে 7 জনকে নৃশংসভাবে হত্যা। ঠিক আছে, এটা একটা গতকালকে ঘটেছে এরকম একটা ঘটনা। তারপর এই ছিল যে ফ্রন্ট পেজের প্রথম পৃষ্ঠার শিরোনামগুলো। এবার আমি সরাসরি শেষ পৃষ্ঠায় চলে যাব, অর্থাৎ 16 পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় দেখুন এখানে আছে যে 4 ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। যে এস আলম মাফিয়া গ্যাং, যে এস আলমের পকেটে কত, যে 1,60,000 কোটি টাকা। ঠিক আছে, খুবই ভয়ঙ্কর একটা বিষয়। এটা লিখেছে রোহান রাজীব। দেখুন 1,000-এর বেশি বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ, মানে তারা যে এস আলম যে ফেসিবাদের ছত্র ছায়ায় নামে বেনামি তারা ঋণ নিয়েছে। এই ঋণের পরিমাণ প্রায় 1,000-এর বেশি। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখুন যে বিপুল পরিমাণ ঋণের বিপরীতে জামানত নেই, কোনো জামানত নেই, যার কারণে এই ঋণগুলো উদ্ধারের কিন্তু সঠিক কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এটা এখানে বোঝাতে চেয়েছে। তারপর এখানে জুলাই বিপ্লবের একজন শহীদ নিয়ে একটা রিপোর্ট আসছে। দেখুন যে শহীদ ওহিদের দাফন হয় এলাকাবাসীর চাঁদায়, অর্থাৎ তাকে দাফন করানো হয়েছে এলাকাবাসী থেকে চাঁদা তুলে, অর্থাৎ টাকা তুলে, তারপরে কিন্তু তার দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে। তারপর নিচে আছে, দেখুন যে নিচে আছে শেষ পৃষ্ঠার নিচে যে হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে 5 কর্মকর্তা। হাসিনা পরিবার যে লুটপাট করেছে দেশের মধ্যে, হ্যাঁ, এই লুটপাট করে তারা যে বিরাট এই যে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি যে তারা করেছে, সেগুলো এখন তদন্ত হচ্ছে। সেগুলো অনুসন্ধান করার জন্য 5 জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলেছে। যেমন দেখুন এখানে বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে 5 বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ। ঠিক আছে, তারপর দেখুন এই যে আরেকটা আছে পাশেই যে ফেসিস্টকে শক্তিশালী করেছে উচ্চ আদালত, যে সিজিএস সংলাপে আসিফ নজরুল। হ্যাঁ, আসিফ নজরুল বলেছেন যে ফেসিস্টকে শক্তিশালী করেছে উচ্চ আদালত। তাহলে এই হচ্ছে শেষ পৃষ্ঠা। আবার আমি ভেতরে চলে যাই। ভিতরে প্রথমত আমরা খেলাধুলার পৃষ্ঠায় এখানে অনেকগুলো রিপোর্ট আছে। যেমন একটা হচ্ছে যে আলো ছড়াচ্ছে আইয়ুবের ব্যাট। ঠিক আছে, যে আইয়ুবের ব্যাট, আইয়ুব প্লেয়ারটা নিয়ে এখানে প্রতিবেদন আছে।
দেখুন তাদের ছাড়াই এবারের বিপিএল, তাদের বলতে এখানে যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তাদেরকে ছাড়াই এবারে বিপিএল অনুষ্ঠিত হচ্ছে। এবং তারা যদিও বা নামে ক্রিকেটে অনেক ভালো ছিলেন, ঠিক আছে, তবে তারা ফেসিবাদের ছত্রছায়ায় ছিল, ফেসিবাদের রাজনীতির সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছিল, যার কারণে তাদের এখন দেশে আসাটা শঙ্কার মধ্যে আছে, যার কারণে তারা এখন দেশে আসছেন না। হ্যাঁ, সাকিব আল হাসান দেশে আসছেন না, তাই বিপিএল নিয়ে খেলার একটা আশঙ্কা রয়ে গিয়েছে, এটা এখানে বলছে। হ্যাঁ, দেখা যাক আসে কিনা। আমার মনে হয় তাদের দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া উচিত, মানে দেশের আইন আদালতের মাধ্যমে যেটা সিদ্ধান্ত হয় সেটার মুখোমুখি হওয়াই সবচেয়ে বেশি ভালো হবে। তারপর এখানে দেখুন একটা যে 15 পৃষ্ঠা একটা চমৎকার একটা বিষয় আছে, যে টিউলিপ সিদ্দিককে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ শুরু। টিউলিপ সিদ্দিককে আপনারা নিশ্চয়ই চিনেন, যে স্বৈরাচার শেখ হাসিনার বোনের অর্থাৎ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, তাকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ব্রিটেন বলতে ইংল্যান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আচ্ছা, তারপরে এই ছিল যে আমি আরও ভিতরে যাই, আবার আমি সরাসরি সম্পাদকীয় পৃষ্ঠায় যাই। তারপরে এখানে কিন্তু লেখাপড়ার পেজে, এখানে লেখাপড়ায় যে এসএসসি পরীক্ষার লেখাপড়া নিয়ে চমৎকার আয়োজন আছে, টুকটাক এই যে বিসিএস প্রস্তুতি নিয়ে আছে, এগুলো হচ্ছে আমরা টুকটাক পড়া লেখা প্রস্তুতি। তারপর আমরা সরাসরি আচ্ছা, এখানে আরেকটা অর্থ বাণিজ্যের মধ্যে আছে, দেখুন নভেম্বরে 444 কোটি টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন, অর্থাৎ এই যে এই বছরের 2024 সালের নভেম্বরে বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় 33টা কোম্পানি 444 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলছে। হ্যাঁ, যার থেকে এখানে আদায়ও করেছে বলছে 133 কোটি 51 লাখ আদায় করেছে বলা হচ্ছে। ঠিক আছে, তারপর আমরা সরাসরি সম্পাদকীয় পৃষ্ঠায় চলে যাই। 6 পৃষ্ঠাতে সম্পাদকীয় থাকে। হ্যাঁ, সম্পাদকীয় লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু বিভিন্ন কলাম লেখা থাকে। যেমন এই সম্পাদকীয়, আজকের সম্পাদকীয় হচ্ছে যে যানজটে স্থবির রাজধানী, শৃঙ্খলা ফিরিয়ে আনা আবশ্যক, এটা ছিল প্রথম সম্পাদকীয়। তারপর আরেকটা আছে ইটভাটায় টপ সয়েল, ঠিক আছে, কৃষি জমির সর্বনাশ, ঠিক আছে, যে ইটভাটা কৃষি জমি ধ্বংস করছে এটা। তারপর আজকে মিনার রশিদ একজন কলামিস্ট, হ্যাঁ কলামিস্ট, তিনি লিখেছেন যে বিষাদ সিন্ধু সিনড্রোমে আক্রান্ত রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বিষাদ সিন্ধু সিনড্রোমে আক্রান্ত বলেছে। তারপরে এই যে রাহাত শান্তনু একজন কবিয়াল, জনতার কবিয়াল এবং লেখক শিল্পী, উনি লিখেছে সার্কাসের বানর এবং বিনোদনের সার্কাস, এই নামে এই শিরোনামে একটা তিনি কলাম লিখেছেন। তারপর বিভিন্ন চিঠিপত্র আছে এখানে, এই যে চিঠিপত্র আছে যে ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণ জরুরি, এটা লিখেছেন আবুল হোসেন উত্তর বাড্ডা থেকে, ঢাকার উত্তর বাড্ডা থেকে। তারপর 7ম পৃষ্ঠায় আমার দেশের নতুন একটা আয়োজন অভিমত, যেটা বরাবরের মতো গতকালকে পত্রিকায় ছিল, আজকেও, যে আলেম ওলামারা যে ফেসিবাদের সময়ে যে চরম নির্যাতন জুলুমের মধ্য দিয়ে গিয়েছে, তারই আরেকটা প্রতিবেদন আজকে। দেখুন 1.5 মাস রিমান্ডে রেখে নির্যাতন, হ্যাঁ 1.5 মাস রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছে। এটা কাকে? এটা হচ্ছে যে মাওলানা জুনায়েদ আল হাবিব, হ্যাঁ উনি হচ্ছেন সহসভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঠিক আছে, যে মাওলানা জুনায়েদ আল হাবিব, ওনাকে 1.5 মাস রিমান্ডে রেখে নির্যাতন করা হয়েছে। এটা নিয়ে একটা ওনার নিজেরই একটা বিবৃতি, নিজের একটা জবানবন্দির মতো এখানে বিবৃতিটা দেওয়া হলো। তারপর তার নিচে আছে অ্যামান্ডার গল্প, প্রয়োজন সিভিল সোসাইটি অ্যালায়েন্স, ঠিক আছে, হ্যাঁ এটা লিখেছেন শিবলি সোহায়েল। এই হচ্ছে ভেতরের কলাম, এগুলো এক একটা চমৎকার লেখা। আমি চেষ্টা করবো, আমি এই যে প্রথম 4 দিন পত্রিকার, আমার দেশ পত্রিকার রিভিউ দিচ্ছে, ঠিক আছে, তার পরবর্তীতে আমি এই যে এই 4 দিন যেসব ইম্পর্টেন্ট লেখা হয়েছে এখানে আমার দেশ পত্রিকা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রতিবেদন কিন্তু এই 4 দিনে প্রকাশ করা হয়েছে। এগুলো এখন পরবর্তীতে আমি একটা ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে, কলামগুলো নিয়ে বিশ্লেষণমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখুন যে আন্তর্জাতিক পৃষ্ঠা এখানে আছে, যে ক্ষমতা হারাবার পর এবার স্ত্রীকেও হারাচ্ছেন আসাদ বলতে যে এখানে সিরিয়ায় যে এখন আসাদ সরকারের পতন হয়েছে, তার এই যে এখন যে ক্ষমতা তো হারাই ফেললেন, এবার তিনি তার স্ত্রীকেও হারাচ্ছেন, এইরকম একটা নিউজ দিয়েছে এখানে। তারপর দেখুন পাকিস্তানের রাজনৈতিক সংকট, সরকার পিটিআই আলোচনা শুরু, ঠিক আছে। তারপরে এই হচ্ছে বিষয়, এবং এই যে এটা হচ্ছে মূল পত্রিকা, এই মূল পত্রিকার পাশাপাশি আজকেও কিন্তু একটা বিশেষ ক্রোডপত্র দিয়েছে। এই বিশেষ ক্রোডপত্রটা এই যে আমার হাতে আছে, এদিকে 16 পৃষ্ঠার বিশেষ ক্রোডপত্র, অর্থাৎ মোট 32 পৃষ্ঠা, 16 পৃষ্ঠার মূল পত্রিকা, তারপর হচ্ছে 16 পৃষ্ঠার বিশেষ ক্রোডপত্র। এই বিশেষ ক্রোডপত্র কিন্তু 24-এর ছাত্র গণ অভ্যুত্থান নিয়ে, এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে দেখলাম আজকে, অনেকগুলো লেখা এখানে আছে। যে প্রথমত যে শেষে দেখুন বর্ষা বিপ্লবের রোহানি শক্তি, এটা লিখেছে মুস্তাইন জহির, চমৎকার একটা লেখা।
দেখি পরবর্তীতে আমি কোনো সময় এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তারপর ভিতরে আজকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এভাবেও ফিরে আসা যায় শিরোনামে লেখা আছে। এখানে ভেতরে কিন্তু অনেক লেখা আছে, উপদেষ্টা নাহিদ ইসলামেরও লেখা আছে যে আন্দোলনে বন্দিত্বের সেই দিনগুলো। তো প্রত্যেকটা নিয়ে আমি একে একে আলোচনা করব ইনশাল্লাহ। দেখি। সো এই হচ্ছে আজকের আমার দেশ পত্রিকার রিভিউ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা কে কে আজকের পত্রিকাটিও কিনেছেন আর আমার দেশ পত্রিকা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।